আজকের ভিডিওতে আমরা রেইনকোট গল্পটি সম্পূর্ণ এক্সপ্লেন করব এবং এই রেইনকোট গল্প থেকে যা যা এসেছে বিগত সালের কোশ্চেন সেগুলো আমরা সলভ করব এবং আমাদের যে এসএসসি বোর্ড পরীক্ষার জন্য যা যা পড়া প্রয়োজন A to Z এই ভিডিওতে কভার করা হবে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রেদওয়ান। আমাদের ভিডিও আজকে থেকে এখান থেকে শুরু হচ্ছে। রেইনকোট লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। লেখক পরিচিতি: আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যে এক অনন্য অনন্য সাধারণ প্রতিভার নাম। 1943 সালের 12 ফেব্রুয়ারি তিনি গাইবান্ধায় গটিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারলী গ্রামে। তার পিতার নাম BM ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস। তার পিতৃদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। এটা মনে রাখা লাগবে, এমসিকিউতে আসতে পারে। প্রথমে বগুড়ার এবং পরে ঢাকার তার শিক্ষা জীবনে অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয় অধ্যাপক। বাংলা কথা সাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি, বরং গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের উপর। জীবন ও জগতে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টির সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দরিদ্র, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত। মানুষের জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন এবং এই সব কিছুর পরিপ্রেক্ষিতেই মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেই তার রয়েছে গভীর দক্ষতা। তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত আছে। মাত্র 28টি গল্প, মানে এটা কিন্তু অন্য প্রয়োজনে অনেক কম অন্যান্য কবিদের গ্রন্থ অনুযায়ী। এছাড়া রয়েছে 2টি উপন্যাস ও একটি প্রবন্ধ সংকল্প। তার গল্প গ্রন্থের নাম অন্য গড়ে অন্য স্বর, খোয়ারি, দ্রুত ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্নের জাল। উপন্যাস 2টি হলো চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। যদি এগুলা মনে রাখতে পারো তো ভালো, না পারলে সমস্যা নাই। এবং 1997 সালের 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এখান থেকে আমাদের মূল গল্প শুরু হবে। ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব 3 দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। যেমন মঙ্গলের ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। তারপরে বুধের সকালে নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল। বৃহস্পতি কিছু, শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য, তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটপাত বন্ধ, বাদলায় বন্দুক বারুদ একটু জিরিয়ে নেবে না। এই কটা দিন নিশ্চিতে আরাম করো। মানে তখনকার এটা মূলত একটি মুক্তিযুদ্ধের সময়কার গল্প, তাই তখনকার সময় কি ঘটতেছিল তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। তখনকার বৃষ্টির সময়, বর্ষাকাল, তো তাই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 3 দিন যাবৎ বৃষ্টি হয়েছে। এবং যেহেতু বর্ষাকাল, তাই একটু মারামারি বা গুলাগুলি বন্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের সময়কার গল্প এটা। তা আর হলো কই, ম্যান প্রপোজ। এমন চমৎকার বদনার সকালে দরজার প্রবল কড়া নাড়া, শেষ হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো, সব বেচতে দিল। মিলিটারি আজ তার ঘরে,
আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে তো কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কালেমা সব সময় রেডি রাখে ঠোঁটের উপর। কোন দিন থেকে কখন মিলিটারি ধরে। তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলে ঠিকই দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। মানে সবসময় 5 কালেমা রেডি রাখে, যাতে যদি মিলিটারিরা তাকে গুলি করে, তাতে যার কারণে মানে যদি মৃত্যুবরণ করে, যাতে 5 কালেমা পড়ে জানাতে যেতে পারে। আর সবসময় একটা ভুল না একটা ভুল হয়েই থাকে। যেমন কোনো সময় টুপি নিতে ভুলে গেলে সূরা ভুলে যায়, আবার সূরা মনে থাকলে টুপি মনে থাকে না। মানে ওই একটু ভয়ে ভয়ে জীবন কাটতেছে আর কি। যেহেতু যুদ্ধের সময় চলতেছে, তাই ওর জীবনটা একটু ভয়ে ভয়ে কাটতেছে, ওনার জীবন। দুটো ছিটকানি একটা খিল এবং একটা কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে 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 ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে। এখানে এই পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, এটা কিন্তু এমসিকিউতে আসে, তাই এটা মনে রাখার চেষ্টা করবো। কিন্তু লোকটার চিনচিনে গলার গম্ভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়া বলেই ভাঙাচোরা গলায় খোসখাসা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম জারে, তলবা কিয়া আবি জানা হোগা। এখানে সে উর্দু ভাষায় কথা বলতেছিল পিয়নে, আর তার গালের খোসখোসা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয়। এই কথাটা কিন্তু এমসিকিউতে আসে বা সিকিউতে চলে আসে, তাই এটা আমার মনে রাখবো আমরা। এই বাক্যটা যেহেতু ইম্পর্টেন্ট। কি ব্যাপার, বেশি কথা বলার সময় নাই। কলেজের দেয়ালে এসে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মানে আবার উর্দুতে বলে, মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ गया। মানে এখানে বলতেছে যে ইয়া আসছিল, কলেজের পিয়ন আসছিল, মানে প্রিন্সিপালের পিয়ন আসছে এবং আসে বলতেছে, বলা শুরু করছে যে আপনাকে এখনই যাওয়া লাগবে, যেহেতু উনি একজন রসায়নের অধ্যাপক, তাই ওনাকেও যাওয়া লাগবে কলেজে কি হইতেছে সেটা ওনাদের দেখা লাগবে। তাই ওনাকে তাড়াতাড়ি যাইতে বলছে, যেহেতু প্রিন্সিপালের বাড়ির পাশে মানে কলেজের এখানে বোমা নিক্ষেপ করছে। প্রিন্সিপাল ছিল একজন তখনকার সময়কার রাজাকার, মানে পাকিস্তানিদেরকে সাহায্য করত এবং একজন বড় রাজাকার ছিল। আর এটার প্রেক্ষাপট হচ্ছে ঢাকা কলেজের এর ভিতরে তারা পাকিস্তানিরা ঘাঁটি কাটছে, তাতে করে সেখান থেকে সম্পূর্ণ এলাকায় তারা নজরদারি করতে পারে এবং মানুষ মারতে পারে। মিসকিয়ান বলতে এখানে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে বলতেছে। ভয়াবহ কাণ্ড, ইলেকট্রনিক ট্রান্সফার তো কলেজের সামনের দেয়ালে গেছে। এটাও মনে রাখতে হবে যে ইলেকট্রিক ট্রান্সফারটা হচ্ছে কলেজের সামনের দেয়ালে গেছে। দেয়ালের পর বাগান, টেনিস লন, তারপরে কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর একসঙ্গে মিলিটারি ক্যাম্প। মানে এটা মনে রাখতে হবে যে প্রিন্সিপালের কোয়ার্টার হচ্ছে কলেজ মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে এবং এর সঙ্গে কি মিলিটারি ক্যাম্প। এটা কিন্তু এমসিকিউতে আসে, তাই এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। প্রতিটা লাইন থেকে একটা কোয়েশ্চেন চলে আসবে এমসিকিউ, তাই আমরা মনোযোগ সহকারে আমরা ক্লাসটা করব। কলেজের জিমনাসিয়ামে এখন মিলিটারি ক্যাম্প, প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প আটক করা, সামনের দেয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে, সে জানতে চায় কে আছে। প্রিন্সিপালের পিয়ন জানবে কি
করে ও আপ হ্যাঁ ও আপ भी सकते हो। মানে বলতেছে প্রিন্সিপাল পিয়ন বলতেছে সেটা আমি জানি না, সেটা আপনি জানেন কিভাবে হয়েছে। মানে ওনাকে বলতেছে, মানে বলতেছে প্রিন্সিপালের আগে ওর ভাবসাব একটু আলাদা। মানে প্রিন্সিপালের পিয়নের মানে নিজে নিজে প্রিন্সিপাল মনে করে পিয়নে ক্ষমতা হয়েছে এমন। মানে সেই বলবে কি করে, পিয়ন কি তার মিসক্রিয়ান্টদের লোক ভাবে নাকি? মানে তাকে কি আবার এই মুক্তিযোদ্ধাদের লোক ভাবে কি নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসহাক মিয়া বৈঠে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। এই 5-7 মিনিট লাগেগা। দেখি নাস্তার আমন্ত্রণ ফিরে দিয়ে ইশাক বলে, আব্দুল সাত্তার মির ঢাকা ঘর জানা হোগা। आप अभी आइए, एक कर्नल साहब पहुंच गया। सब सब পরস্পর ইত্তলা দিয়া ফরহান ফরহান আইয়ে। মানে এখানে উর্দুতে বলতেছে যাতে ওনাকে তাড়াতাড়ি আসতে বলতেছে, যেহেতু একটা বোমা মারা হয়েছে কলেজে, তাই সকল স্যারদেরকে ডাকতে হবে। তাই পিওনে চলে যাইতেছে এবং ওকে তাড়াতাড়ি বলতেছে যাতে কলেজে আসতে হয়। এখানে কর্নেলের নেতৃত্বে মিলিটারি হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইশাক বেরিয়ে যায়। রাস্তার ঘর ঘর করতে করতে থাকা বেরি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। মানে তারও এখন একজন ইয়া বলা যাবে, ক্যাপ্টেন বলা যাবে, যেহেতু সে অনেক ভালো ভূত হয়ে গেছে, পিওন হইয়া সব কাজ করতেছে। মানে এরা সবাই রাজাকারের ভিতরে পড়ে। তবে আমাদের যেই গল্পের মেইন চরিত্র প্রফেসর, উনি কিন্তু ভালো। ইশাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে। তবে ভোরবেলা কলেজের ভিতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল আরও নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মূল মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকেই সে বাংলা বলা ছেড়েছে। কোনো কালে দাদা না পরদাদা, ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। মানে এখন ইয়াগর যে গোলামি করতেছে, যে পাকিস্তানিদের চাটামি করতেছে, সেজন্য সে উর্দু বলতেছে, তাদের কাছে মানে তাদের পাওয়ার পাইতে পারে। ক্ষমতা এলে যেমন মানুষ পাল্টে যায় তেমনি। যতই যেতেই হবে, অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানি ও টানাটা আবার বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকে ভাগ নেবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেব হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? মানে এখানে সে বলতেছে যদি তারে দইয়া লইয়া যায়, মানে তার সবসময় মাথার ভিতরে আতঙ্কিত থাকে যে কখন তারে মেরা লায়, কখন তারে আইসা মানে মিলিটারিয়াম মেরে ফেলবো। তো যদি ওকে নিয়ে মিলিটারিরা মারতে চাই তাহলে মানে ফায়ারিং স্কোয়াডে তাকে রাখলে যাতে প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদারকটুকু করবে না পাকিস্তানিদের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দরুদ পড়ছে, সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও, এগুলো পাকিস্তানের শরীরের কাঁটা। মানে এখানে বোঝানো যাচ্ছে যে প্রিন্সিপাল সাহেব কতটা পাকিস্তানিদের সাপোর্ট করে বা কতটা শয়তান বা কতটা খারাপ ছিল তখনকার সময়। পাকিস্তানের পাক সাপ
শরীরটাকে নীরোগ করতে হলে এসব কাটা উপড়াতে হবে। তা মিলিটারি ডক্টর আফাস আহমেদের পরামর্শ শুনেছে এবং গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমে কামান কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। মানে শহীদ মিনার থাকলে মানুষের ভিতরে একটা জোশ থাকতো, সেটারে ছিল নিবাই দিতে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য একটা লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গায় বাদ দিয়ে কপালটা টার্গেট করে অনুরোধটা তার মানবে না। আবার প্রিন্সিপালকেও এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তওবা ও সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না। মানে এখানে বলতেছে যে তারা যদি গুলি করে, মাথায় যাতে গুলি করে যাতে কষ্ট কম হয়ে মরে। প্যান্টের ভিতর পা গলিয়ে দিতে দিতে সে শুনে রান্নাঘরে থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো। বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিকে থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয় এইসব কথা এখন আর বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল। মানে ওই যে আমাদের বিটিভি টিভির মতো, যেমন আমার জুলাই অভ্যুত্থানের সময় এরা বাতাবি লেবুর বাম্পার ফলম বলতেছে এবং সিচুয়েশন সব নর্মাল বলতেছে, অথচ দেশে একটা হাঙ্গামা চলতেছিল। মানে জুলাই অভ্যুত্থান চলতেছিল, পরিস্থিতি স্বাভাবিক। দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসকেটরা সব খতম। প্রেসিডেন্টের দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইন দ্য সেম, দ্যাট ইউজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দিস ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি, ইস্ট পাকিস্তানি, গভর্নর মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখনো বউ তার সেসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। এখানে তার বউর নাম আসমা, এটা মনে রাখতে হবে। তার বউর নাম শুধু এই বৃষ্টিতে শুধু ছাতার কুলাবে না। বউর আরেক দফা সোহাগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেনকোটটা নিয়ে যাও। এটা কোন কারণে বলছে, এটাও কিন্তু সিকিউরিতে চলে আসে কথা। তাই এটা মনে রাখবে যে তুমি বরং মিন্টুর রেনকোটটা নিয়ে যাও। ইস, আবার মিন্টু। বউয়ের একটা এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয়। বাড়ি থেকে হাহা, তার মগবাজারে 2 কামরায় ফ্ল্যাট থেকে তো মিন্টু চলে গেল জুনের 23 তারিখে। জুলাইয়ের জুনের 23 তারিখে, এটা মনে রাখবো। জুলাইয়ের 1 তারিখে তারা বাড়ি শিফট করলো, যেহেতু তার ভাই একজন, মানে যেই তার শালা, মানে লেখকের শালা বা অধ্যাপকের শালা, সে ছিল আবার একজন মুক্তিযোদ্ধা। তার কারণে তাদের মানে বাড়ি কিছুদিন পর পর পরিবর্তন করা লাগতো। বলা যায় না, ওখানে যদি কেউ কিছু আশ করে থাকে, ও চলে যাবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলাগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি, আপনার ভাইকে দেখছি না বেশ। এই শুনেই সে বাড়ি বদলে জন্য লেগে গেল হন্য হয়ে। মিলিটারি লাগার পর থেকেই এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচে তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপটিপ করছিল। এবার যদি আবার শালার প্রসঙ্গে তোলে। নিরাপত্তার জন্য সে এখানে এসছে, কলেজে থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহরে থেকে দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূর্ব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। মানে এমন একটা জায়গায় আসছে যেখানে নিরিবিলি পরিবেশ, কোনো মানুষ টানুষ নাই, যাতে করে সে পাকিস্তানিদের হাত থেকে রাখতে পারে। এবং একটা গ্রামীণ পরিবেশে আসছে, আর গ্রামের ভিতরে আসছে। তা কি বিপদ!
এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল। তখনকার সময়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দল ছিল, তার মধ্যে একটি দল হচ্ছে স্টেন গানওয়ালার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউ জানে। কিসিঞ্জারের সাহেবের বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। মানুষের মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজারহাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কারো মাথা ব্যথা নেই। এসব ইন্টারনাল অ্যাফেয়ার্স। না না, এই ধরনের ভাবনা ধারে কাছে গেছতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকা ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফসেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। মানে তার নিচের যে ফ্ল্যাটের লোক ছিল সেও একজন রাজাকার ছিল, এবং সে যখন মানে মুক্তিযোদ্ধাদের মারতো তখন সেখান থেকে বিভিন্ন জিনিস নিত। আজকে আমরা এখানেই শেষ করতেছি। আমাদের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমরা আজকে বাংলা সাহিত্য পাঠের রেইনকোট গল্পের দ্বিতীয় অংশটা আমরা দেখব এখন। তাও এই প্যান্টের ভিতর পা গলিয়ে দিতে সেই শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো। বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিকে থেকে গুলির আওয়াজ আসছিল। এখন কি হয় তোমরা প্রথম পার্টটা দেখে নিবা যারা দেখোনি। এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনের হরদম বলছে সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম। মিসক্রিয়েন্ট বলতে এখানে মুক্তিযোদ্ধাদেরকে বোঝানো হয়েছে। প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, আর আলটিমেট এইমস the same, that used to hand over power to the elected representatives of the people. সবই তো নর্মাল আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি, গভর্নর মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। এখানে মূলত সে মুক্তিযোদ্ধার সময়কার সিচুয়েশনটা বর্ণনা করা হয়েছে, যে কি অবস্থা হইতেছে তখনকার সময়। এই বৃষ্টিতে শুধু তার ছাতায় কুলাবে না গো। বউয়ের আরেক দফা সোহাগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। আবার মিন্টু। বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়। বাড়ি থেকে তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে তো মিন্টু চলে গেল জুন মাসে। জুনের 30 তারিখে জুলাইয়ের 1 তারিখে সেই বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কেউ আস করে থাকে। ও চলে গেছে আবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলাগোল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। ব্যাস, এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্য হয়ে। মিলিটারি লাগার পর থেকে নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। এখনো আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা একটু টিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরে বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূর্ব দিকে
পূব দিকে জানালা দিন ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধানক্ষেত। কি বিপদ! এদিকে নৌকা করে চলে আসে স্টেইন গানওয়ালা ছোকরার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর অপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরে মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউ জানে। কিসিঞ্জার সাহেব বলেছে, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর, গ্রাম, বাজার, হাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। এই হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না, এই ধরনের ভাবনা ধারে কাছে গেছে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি সোফসেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। দেখি তো ফিট পরে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেনকোট ছড়িয়ে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো। দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে একরকম কয়েকটা বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? মানে এখানে তার ভাই প্রথম বলছে যে তার ভাই লম্বা, সেই গায়ের যে রেনকোটটা সেটা কি তার গায়ে মানাবে কিনা, খাটবে কিনা সেটা বোঝাচ্ছে। ভালোই হলো, আমি তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছি, পায়েও বৃষ্টি লাগবে না। এখানে আসমার শেষ নয়। রেনকোটের সঙ্গের কারটুপি এনে ছড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা, গলায় ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়ল অস্ত্রশস্ত্র হাতে। এর মানে পিছু ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজার ছিটকানি ও খিল সব বন্ধ। মানে সে একটু আতঙ্কে আছে। তার মেয়ে বলতেছিল যে মিলিটারিরা মানে তার মামার মতো দেখা যাচ্ছে তাকে, তাই সে মনে করতেছে তার মিন্টু মানে তার শালা চলে এসেছে করে। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আবুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আবু তাহলে মুক্তি পায়নি, তাই না? এই তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপের সে বেচাকা খায়। খামোকা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাস আহমদ ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিশে ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস যের সঙ্গে তারা সামহাউ অফ আদার ইনভলভড, তা সে তো বাকি। এসব থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়। সে এখানে এসব নিয়ে শব্দটা করেছে। কলেজের দেয়ালে গিয়ে সে প্রিন্সিপাল কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়। তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে সব কবে থেকে।
সে তো টাইমলি যায়, স্টাফ রুমে কলিগরা ফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গিয়ে গেছে, এই সে তো কই সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলো আলো গোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমেদের খেসখেস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আজ্ঞ ও অবস্থাবি পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনে। এই ঘরে আজকাল সহজে কেউ গেছে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল ওয়াচ করে। এসব মনে রাখতে হবে, যেহেতু এগুলা সিকিউতে এমসিকিউতে চলে আসে, তাই আমরা এইসব লাইনগুলো মনে রাখবো যে প্রিন্সিপাল কী কী বলে এবং প্রিন্সিপালের নাম কী। এগুলো মানে সম্পূর্ণ রেইনকোট গল্পটা থেকেই অনেক এমসিকিউ সিকিউ আজ চলে আসে, তাই আমরা সবগুলো মনে রাখার চেষ্টা করব। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেনকোটে ঢোকার পর তার পা শিশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটি রিক্সা নাই, তা রিক্সার পরোয়া সে এখন করছে না। রেনকোটের ভিতর হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে, ঠিক পানসে স্বাদ নয়। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে তাকে কি মিলিটারি মতো দেখাচ্ছে? পাঞ্জাবি আর্টিলারি না বলুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক স্রোত, একে তার রেনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে না? হোক, সে বেশ হন করে হাঁটে শেষ হেমন্তের বৃষ্টিতে, বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভিতর কি সুন্দর। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না, আবার তার বাসেরও তো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ড জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকান ঝাঁপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের, বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোটা বিড় করে, কাল শোনেন নাই মিরপুর বিল দিয়া 2 নৌকা বোঝাই করিয়া আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খান সেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন এর মধ্যেই ছিপে ছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস যাত্রী কম, নানা কন্ডাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায়, সেরকম নয়, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এই জন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা। কিন্তু তাকে কেউ কিছু বলে না, ঠোঁটে তার একটু হাসি মিশানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কি এই যে তার রেনকোটের পানিতে বাসে সয়লাভ হয়ে গেল, কেউ শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি?
খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবারে এই এই সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পিছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়া করে। রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকেই দেখে। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আরেকটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মধ্যে দুটোর মধ্যে সর্দার টাইপ টাইপ টাইফেরটা তার দিকে পেছনে ফিরে তাকালো। সে চোখ ভরা ভয়, কেবল ভয়। জুৎসই সিট বেছে নিয়ে সে দপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয়। তাতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী। এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলে শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। তিনটি পরের স্টপেজে নামার জন্য অনেক আগে দরফর করে উঠে দাঁড়ায়। বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পরে ঝটপট পায়। তিনটে ক্রিমিনালের একটাও তার দিকে ফিরে তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি করে এড়াতে এদের এত কসরত। যাক, মিন্টুর রেনকোট, তার কাজ হচ্ছে। চোর ছেচর পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষেরা সেই বেশ সৎসঙ্গেই চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে, কেউ কেউ ছাতার নিচ এবং ছাতা ছাড়াও অনেকেই অন্যের ছাতার নিচে মাথায় অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাট থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। বাস থামালে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠল। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং একজন রেখো রেখো বলতে বলতে নেমে পড়ল ধরফর করে। দেশের জন বোধহয় এমনি অর্ডিনারি চোর ছিচকে হয় সম্ভাবনা বেশি। আর প্রথম তিনটে কোথাও সুন্দর মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দিয়ে দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালা বাইরে বৃষ্টির আঁশ উঠছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায়। বাস হঠাৎ করে ব্রেক কষল। তখন তাকে তাকাতে হয় বাই চোখে পড়ে নিম্নমান মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভিতর দিয়ে সেই হাওয়া ঢুকে পুড়ে বুকে। সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি গুলিতে মসজিদের ছাদ থেকে পড়ে গেছিল মহসিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা রেনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাঁদতানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে।
মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাত ভোরটা ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর ট্রেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারার একটু বিরতি দিলে ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা দিয়ে একটু তুলে রাস্তার দিকে দেখতে থাকে। রাস্তায় উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব তারা দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধারে থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজ। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহ মহত্ব ঘোষণা করার সুযোগ তার মেলেনি। এর আগে সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্গঠনের পায়তারা করছে। এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়াবে কি করে? এরা বোধ হয় যে কোনো সময় নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি ট্রেন গান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড়, শরীর গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নাই। যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এবং নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথার বাজে দ্রাম দ্রাম করে। বারান্দা ওপালা টুপির শব্দে ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয়া তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথায় ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে। এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারি মুখের দিকে। মিলিটারির চোখ ছুচলো হয়ে আসে এবং ছুচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেই তার চোখ বোতা কিন্তু গরম। চাউনিটাকে স্থির করে আলগোসে বিছিয়ে দেয় মিলিটারি। খাড়া নাকি চোচালো চোখে গোফের নিচে ও নাক গোফ ও চোখের আশেপাশে ও নিচে লালচে চামড়া, এতে কাজ হলো। মিলিটারির চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে রেনকোটের উপর। মনে হয় রেনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভিতরের তাপ এইসব পানির ফোঁটা দেখে মিলিটারি এত মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেনকোটের বৃষ্টির ফোঁটা গুনাগুনিতে সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তি নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, শাকেন নামো। বাস একটু স্লো হলে তার রেনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়।
এতে তারা সামনের সারির দাঁত বেরিয়ে পড়ে। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ রেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারিক্কি মুখ এ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ MSc PhD EPSE হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে, হি ইজ প্রফেসর হুদা। ডক্টর আফাজ আহমেদ MSc PhD নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ রেল কর্নেল ও ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল এঁকে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটি চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে, সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং উত্তরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে এনেছিল কারা? সে জবাব দেয়, ঠিক অফিসের জন্যে 3টি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টি করে এবং ইংরেজির জন্য একটা। সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এ কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা কয়েকটা ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোথা? তারা হলো পুলিশের একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা এবং আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল পুলিশ বেসে। এটা তার চেয়ে ভালো জানি কে। আর তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমার নাম বলেছে। নুরুল হুদা হঠাৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি সাজিয়ে রাখার
সময় এক গুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোর তোর বর্ষাকাল ঢাকায়। এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি, সেই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল। তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালই তো জুতো। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করেছিল, বলা বাংলার বর্ষা অত শালারা জানে না। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মন্যতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। কতক্ষণ পরে সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝে থেকে তাকে তুলে মিলিটারি ফের জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায়? সে খবর তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয়, ওই ঠিকানাটা বলে দিলেই তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে এবং নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিলে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তার তো জানা আছে। সে ফের জবাব দেয়, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে খাটো ও শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হয় ভালো ছাদে লাগানো একটি আন্টার সঙ্গে। তার পাছার চাবুকের বাড়ি পরে সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেনকোটের উপর। রেনকোটটা এরা খুলে ফেলছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার শরীরে এখনো লেগেই রয়েছে বৃষ্টির মতো চাবুকের বাড়ি পরে তার রেনকোটের মতো চামড়ার। আর সে অবিরাম বলেই চলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তাহাদের অভিযোগ ও তাহাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনা। নুরুল হুদা দুরন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। এখানে শব্দার্থ যে ও টিকাগুলো আমরা দেখে নেব। জেনারেল স্টেটমেন্ট মানে সাধারণ বিবৃতি, স্পেসিফিক ক্লাসিফিকেশন মানে সুনির্দিষ্ট শ্রেণীকরণ। এভাবে সবগুলো শব্দ আমরা চেষ্টা করবো মনে রাখার। নাম মনে রাখলেও সমস্যা নেই। এবং পাঠ্যসূচিতে আমরা দেখতেছি, পাঠ পরিচিতি রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। এটা মনে রাখতে হবে। রেইনকোট গল্পটি 1995 সালে প্রকাশিত হয়। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্নের জাল 1997 গ্রন্থে সংকলিত হয়। এখানে মনে রাখতে হবে স্বপ্নের জাল 1997 গ্রন্থে সংকলিত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকার তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদা জবানিতে
গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যেই রেনকোট পরতে হয়, সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। গল্পে এই রেনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেনকোট গায়ে দিয়ে সে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উচ্চতা, সাহস, দেশপ্রেম, তার বাঞ্ছনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব এবং সমাধান করার চেষ্টা করব। কার জবানিতে রেনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? এখানে হচ্ছে নুরুল হুদা, যে আমাদের মেন ক্যারেক্টার, তার গল্প। নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ কমান্ডারের নির্দেশ। অনুচ্ছেদের পরে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। মুক্তিফৌজ কথাটি এত ভারী যে এইরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরের বসে মুক্তিফৌজ শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আবার এই অবিশ্বাসের ভেতরে থেকে একটি আশা, একটি ভরসার ভাব ধীরে ধীরে মনের কোণে জেগে উঠতে থাকে। অনুচ্ছেদ রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে? মুক্তিযোদ্ধার অদম্য শক্তি ও সাহস, এটা হবে। অথবা মুক্তিযোদ্ধার প্রতি গভীর আস্থা, এটা। মুক্তিযোদ্ধা উক্ত ভাবটি যে বাক্যে প্রকাশ পেয়েছে তা হলো মিসক্রিয়ান লোক ভাবটি যে প্রকাশ পেয়েছে তা হলো একটি জিপ উড়াইয়া দিচ্ছে কমপক্ষে 5টি খান সেনাকত। নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। বউয়ের এই ভাইটির জন্য তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়। এখানে নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে চাবুকের দিকে মনোযোগ দেওয়া ওঠে না। এখানে ঘ নাম্বারটা উত্তর হবে। এখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখব। এখানে একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রটা দেখে আমাদের বুঝতে হবে যে সৃজনশীল কোশ্চেনে কি বলা হয়েছে। উপরে এখানে 5 জন আছে, একজনকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। আমরা এখন যদি বিভক্তি একটা দেখার পরে যদি দেখি ওগুলো কোশ্চেন করার পারি কিনা। রেইনকোট গল্পের মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়? এটা কিন্তু আমি প্রথমে বলছি মনে রাখার জন্য। এটা হচ্ছে কলেজের বাম পাশে, কলেজের ভিতরে কলেজের ভিতরে বাম পাশে মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয়। দেশে একটা কলেজ ও শহীদ মিনার অক্ষত নেই কেন? এটার কারণ হচ্ছে ওই যে আমাদের যেই ঢাকা কলেজের তৎক্ষণাৎ ঢাকা কলেজের যেই ডক্টর আফিজুজ্জামান নাসির, যিনি প্রিন্সিপাল ছিলেন, উনি বলছিল যাতে করে মুক্তিযোদ্ধারা বা বাঙালিরা নিজেদের চেতনা ধরে রাখতে না পারে, সেজন্য সকল শহীদ মিনার ভেঙে ফেলতে, যাতে করে মানুষের ভিতরে কোনো আশা না থাকে যে স্বাধীনতা হবে, তাই এই কাজ করতে বলেছে। চিত্রে রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। চিত্রে এখানে এরা সবাই হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী। বর্বরতার দৃশ্যটা এখানে ফুটে উঠেছে, তোমরা এটা ব্যাখ্যা করে দিবা। আমরা যা যা পড়েছি সেখান থেকে এটা গল্পের যে দিকটি ফুটে উঠেছে সেটা ব্যাখ্যা করবা, যে নুরুল হুদারে যত মারছে তারপরও তিনি সত্য কথা কয়নি। চিহ্নিত চিত্র রেইনকোট গল্পের খণ্ডাংশ মাত্র বিশ্লেষণ করো। এখানে শুধুমাত্র একটা খণ্ডাংশই দেখানো হয়েছে, তার অনেক কিছু করছে। সময় অনেক দেশে অনেক নারী নির্যাতন হয়েছে, তারপরে মানুষের উপরে জুলুম হয়েছে, অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে,
অনেক কষ্টের মধ্যে মানে সময়টা কাটছে। তো এই জিনিসটা তোমরা এক্সপ্লেন করে দিবা। আর চিত্রে যদি দেখতে আসবো যে একজন মুক্তিযোদ্ধাকে কীভাবে ওরা মেরে নিয়ে যাচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।